This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. उसको ना टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए। সৌগত, আপনি একটা কথা বলেছিলেন যে রোহিত শর্মার ব্যাপারে, যে রোহিত শর্মা, হ্যাঁ, তো রোহিত শর্মা রিপিট করার কি দরকার আছে? গতকাল ভালো খেলেছেন, ৭৬ করেছেন। যদিও উনি সেঞ্চুরি করতে পারতেন যদি ধৈর্য না হারান, আমি তার জন্য অভিনন্দন জানাচ্ছি। নমস্কার, ঠোঁটকাটায় আপনাদের সঙ্গে আমি রাজা। গল্পের ছলে মুকুল রায় হামেশাই বলতেন, জানেন, সাংবাদিকদের বলতেন, এই যখন খবর করতে যেতাম মাঝে মাঝে তো গল্পগুজব হতো, গল্পের ছলে বলতেন যে ক্রিজে থাকতে হয়, টিকে থাকতে হয়, রান ঠিক আসবে। উনি কিন্তু সিএবি সদস্য ছিলেন এবং নিয়মিত ক্রিকেট দেখতে যেতেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, অনেকে হয়তো জানেনও। ক্রিকেট ভক্ত মুকুল রায় আসলে রাজনীতির কথাই বলতে চাইতেন, ক্রিকেটের কথা নয়। কালের নিয়মে বঙ্গ রাজনীতির এক সময়ের চাণক্য এখন অবসরে, অঘোষিত অবসরে। কিন্তু ২২ গজে দুরন্ত খেলে রোহিত শর্মা বলতে চাইলেন অবসর, সেটা আবার কি? ক্যাপ্টেনের খারাপ ফর্ম নিয়ে তো কম কথা হয়নি, অবসরের জল্পনাও পাক খেতে শুরু করে দিয়েছিল, অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। ঠিক সেখানেই সঠিক সময়ে ওস্তাদের মার শেষ রাতে টান টান ফাইনালে ৮৩ বলে ৭৬ রোহিত বোঝালেন অধিনায়কের মতো ইনিংস খেলতে পারেন এই শর্মাই। আর সেখানেই নিন্দুকদের পাকা ধানে মই পড়ে গেল। ২-২ 4 করছেন কি? শুরুটা করেছিলেন কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ। ক্যাপ্টেন রোহিত শর্মাকে নিয়ে পোস্ট করেছিলেন ২রা মার্চ, লিখেছিলেন ওজন কমানো দরকার। It is not body shaming, it's about the fitness of a sports person. I always believe a sports person has to be fit. So I felt he's a bit overweight and I just tweeted on that. নিশানায় রোহিত শর্মা, প্রশ্ন ফিটনেস নিয়ে। সেই পথে আরেক কদম আবার প্রবীণ সাংসদ। रोहित शर्मा के बारे में जो बोला है मैं तो सहमत हूँ। कितने दिन तक रोहित शर्मा को छोड़ दिया जाएगा? एक बार एक तो सेंचुरी किया गए 2 साल में, और 2, 5, 10, 20 में आउट हो जाते हैं। उसको ना टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए। সেদিন প্রফেসর রায়ের প্রশ্নে রোহিত শর্মার ফর্ম আর ক্যাপ্টেন্সি, আর রবিবারের হাই ভোল্টেজ ফাইনালে দুরন্ত সেই রোহিত ২২ গজে জ্বলে উঠলেন। ৮৩ বলে ৭৬, সেই চওড়া ব্যাটে ভর করে ট্রফি এলো আমাদের ঘরে। কি বলবেন? খুব আনন্দিত, সব ভারতীয়র মতো আমিও আনন্দিত। সৌগত, আপনি একটা কথা বলেছিলেন যে রোহিত শর্মার ব্যাপারে, যে রোহিত শর্মা, হ্যাঁ, তো রোহিত শর্মা রিপিট করার কি দরকার আছে? তাহলে সেই বক্তব্য আর রিপিট করতে চান না? ঠিক সেখানেই খোঁচাটা দিলেন শমিক বাবু। টুর্নামেন্ট চলাকালীন শামা মোহাম্মদ এবং সৌগত রায় যে বক্তব্য রেখেছিলেন তাতে বোঝা যাচ্ছিল দুজনের ডিএনএ এক, এবং ডিএনএ তো একই। না হলে এইভাবে টুর্নামেন্ট চলাকালীন দেশের অধিনায়ক তার সম্পর্কে যে মন্তব্য তারা করেছিলেন, এটা সামগ্রিকভাবে তার মনোবলকে ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা। বিরোধীরা তো বলবেনই, কিন্তু শমিক বাবু সুরি আবার সৌগত বাবুর ঘরের লোকের মুখে। এবং এই ধরনের কথা একটা গোটা টিমকে ডিমোরালাইজ করতে পারে, কারণ যিনি বলছেন তিনি একজন প্রভাবশালী সদস্য এবং দীর্ঘদিন ধরে পার্লামেন্টে রয়েছেন। মাথা ঠিক আছে কিনা আমি জানি না, কি বলে না বলে ওর বলার আমি কোনো গুরুত্ব দিই না। রোহিত শর্মার সম্বন্ধে আমি বলেছিলাম ঠিকই, সেই সময় রোহিত শর্মা ভালো খেলছিল না, আউট হয়ে যাচ্ছিল। তাহলে সেদিনের কথা কি প্রত্যাহার করবেন সৌগত বাবু? গতকাল ভালো খেলেছেন, ৭৬ করেছেন। যদিও উনি সেঞ্চুরি করতে পারতেন যদি ধৈর্য না হারান, আমি তার জন্য অভিনন্দন জানাচ্ছি। ভারতের টিম জিতে গেছে,
রোহিত ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমি আশা করি এরপর এই বিতর্ক শেষ হবে। হাসি চাপতে পারছি না জানেন, এখন বিতর্কের ইতি চাইছেন প্রফেসর রায়। দেখুন, বন্দুকের গুলি আর মুখের বুলি এই দুটোই খুব ভেবেচিন্তে ছাড়তে হয়, একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। সৌগতদা খুব ক্রীড়াপ্রেমী, নিশ্চিতভাবে সৌগতদা খেলা বোঝেন, খেলা ভালোবাসেন, কিন্তু রোহিতের মতো একটা ব্যাটসম্যান, ক্যাপ্টেন, একটা টুর্নামেন্ট চলছে, তাকে নেতিবাচক মন্তব্য করাটা ঠিক হয়নি। আবার হয়তো রোহিতরা যে উচ্চতায় থাকে তাতে এই সব বিভিন্ন ধরনের খোঁচাগুলো বোধহয় তাদের বাড়তি অনুপ্রেরণা দেয়। কি বুঝলেন? কুণালবাবু কি সৌগতবাবুকে হালকা করে খোঁচা দিলেন? আবার বললেন অনুপ্রেরণার কথাও। মেগা ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা, 83 বলে 76। এদিকে সৌগতবাবু কিন্তু এখন 77, বয়সের কথা বলছি। বিধানসভা এবং লোকসভায় প্রফেসর রায়েরও কিন্তু দীর্ঘ ইনিংস, মানে লম্বা ইনিংস বলতে পারেন। রাজনীতির ম্যান অফ দ্য ম্যাচ তিনিও অনেকবার হয়েছেন। আবার দেখুন, রাজনীতির রোহিত বিতর্কে শুরুটা হয়েছিল ফিটনেস নিয়ে, ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস তো অবশ্যই। সেদিন প্রশ্ন উঠেছিল, আচ্ছা 22 গজ থেকে অবসরের মাপকাঠি ঠিক কি? ফিটনেস, চলে যাওয়া, নাকি বয়স, নাকি অন্য কিছু? যেমন রানিং বিটুইন দ্য উইকেটস খারাপ হলে একটা সময় ইনজামামুল হককে নিয়েও, ভারী চেহারা ছিল তো, দুর্দান্ত ব্যাটসম্যান ছিলেন, অনেকে সমালোচনা করতেন। কিন্তু রাজনীতির পিছেও এই প্রশ্ন উঠেছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গে এই কিছুদিন আগে, এবং সেটা শাসকের ভেতর থেকেই উঠেছিল। রাজনীতিতে মাপকাঠি ঠিক কী হওয়া উচিত? বয়স নাকি কর্মক্ষমতা চলে যাওয়া? ওই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব। আর একবার দেখুন সেই ব্যাপারটা। মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। সেদিন তৃণমূল নেত্রীর মুখে মনের বয়স, আর দলের নাম্বার 2 মুখে। মনে করি যে সর্বত্র একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার, সেটা রাজনীতি, ক্রিকেট, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটা ফিল্ডেই থাকা উচিত। ওই 11-র আগে লড়াইতে না থাকলে এই ধরনের কথাই বলে। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? 36 বছরের সঙ্গে তুলনায় 70, তাহলে এর উত্তর জেঠু সৌগত রায়, দাদু সরস্বতী ব্যানার্জি দিবে, আমি দিতে পারবো। নবীন প্রবীণ কোনো বিষয় নয়। তৃণমূল একারটা, তার কারণ মমতা ব্যানার্জি শক্ত আছেন, তিনি যা পদক্ষেপ নেবার নিচ্ছেন সময় মতো। সৌগতবাবুর ভরসা তৃণমূল নেতৃত্বেই। 23 সালের নভেম্বরে নেতাজি ইন্ডোরে কর্মী সভাতেই তো উত্তরটা দিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন সৌগত মাঝে মাঝে বলে, আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। দেখুন, বয়স হয়ে গেলে বা কোন বয়সে রাজনীতি থেকে অবসর নেওয়া উচিত, এ নিয়ে হাজার হাজার পাতা লেখা যায় এবং প্রচুর বিশ্লেষণ করা যায়, শেষ হবে না। নাম শোনাই, জ্যোতি বসু, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, কত নাম বলবো, EMS নাম্বুতিপাদ, VS অচ্যুতানন্দন। এই যে বড় বড় নামগুলো করছি, তারা কেউ, মানে মনমোহন সিং এর উদাহরণ দিন, কোন বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন? জ্যোতিবাবু কোন বয়সে মুখ্যমন্ত্রী হয়েছেন? কতদিন ব্যাটিং করেছেন? ফলে অনেক নাম আনা যায়। VS অচ্যুতানন্দন, তিনি যখন দল চালিয়ে, তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন তার পাহাড় প্রমাণ বয়স প্রায় 9-এর ঘরে। আপনি ভাবুন তো, মানে ফিটনেস থাকলে, যদি মেন্টাল স্টেবিলিটি থাকে, তাহলে রাজনীতিতে চালিয়ে খেলতে কোনো বাধা নেই। ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যথেষ্ট বয়স হয়েছে, একজন মহিলা, তার যে সাংঘাতিক ফিটনেস সেটা গোটা দেশে চর্চিত এবং এটাই তার USP। কিন্তু বয়স হলে বা অল্প বয়সেও হতে পারে, মাঝে মাঝে অবশ্য বয়স একটা করে ঝটকা দেয়। ঠিক যেদিন সৌগতবাবু এই কথাগুলো বললেন, তার পরের দিনই সৌগতবাবুকে আজকে তার নিজের শরীর কিছুটা বেগ দিয়েছে। আজকে তিনি সংসদে কিছুটা অসুস্থ হয়ে পড়েন, কোমরে চোট রয়েছে। আজ বেল্ট না পরে আসায় কোমরে তার ব্যথা বাড়ছিল। বিকেলের দিকে ঘাম দিতে থাকায় তাকে অ্যাম্বুলেন্সে করে সংসদের অ্যানেক্স ভবনে নিয়ে যাওয়া হয় ডাক্তার দেখানোর জন্য। অবশ্যই আমরা দ্রুত তার আরোগ্য কামনা করছি।
আজই খেলা ভাঙার খেলা, রাজনীতির খেলা। আর সেই খেলায় শাসক দলের প্রিয় স্লোগান খেলা হবে। কিন্তু খেলা হবে করতে করতে আবার ভয়ঙ্কর খেলা হলো কামারহাটির 29 নম্বর ওয়ার্ডে। এটা কিন্তু সাংঘাতিক খেলার কথা বলছি। শনিবার ভর সন্ধে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে হামলা 3 দুষ্কৃতীর। বাইকে চেপে এসে গুলি চালিয়েই চম্পট, গুলিবিদ্ধ কাউন্সিলরের ঘনিষ্ঠ, তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ শ্রমিক নেতা বিকাশ। আরও একজন আহত। ভর সন্ধে এসে হামলা, পুলিশের ভয়ডর বলে কিচ্ছু নেই। এবং বারবার এই যে ব্যারাকপুর সাংসদ এলাকা, এখানে বারবার এই জিনিসটা হচ্ছে, কিছুতেই যেন থামানো যাচ্ছে না। রবিবার রাতেই ঘটনাস্থলে বিধায়ক মদন মিত্র এলাকা ঘুরে দেখলেন। তখনই তো মদনবাবু বললেন খেলা হবে, থুড়ি বড় খেলা হবে। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। এখানে যাদবপুর হবে না। এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। দেখছেন রাজনীতিকরা এখনো খেলা করে যাচ্ছেন, অথচ কতটা সিরিয়াস ব্যাপার। তাহলে বড় খেলা হবে, সেই খেলাটা কি? ভর সন্ধে গুলি চললো কেন? এর পেছনে কি আর এক খেলা? কেউ বলছেন ঘটনার পিছনে নাকি ওই এলাকার শিল্প সংস্থা টেক্সম্যাকোর বখরার লড়াই। সেই জন্যই নাকি টার্গেট কাউন্সিলর নির্মলা রায় ঘনিষ্ঠ শ্রমিক নেতা বিকাশ। আর এর জন্য সরাসরি মদন মিত্রের দিকে আঙুল তুলেছেন অর্জুন সিং। তারপর চলল রাজনীতির খেলা হবে। কাউন্সিলর ওখানকার ভয় মুখ খুলতে পারছে না, পাশেই তো থাকে মদন মিত্র, সবসময় ডান দিকে বাঁ দিকে শুধু ক্রিমিনালরাই তো থাকে। আজকে সেম পরিস্থিতি হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা, কি আর বলা যাবে না, মরুদ্যান হয়ে গেছে এখানে ক্রিমিনালদের। অর্জুন সিং এর জামাটা যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা। তাই জন্য মানুষ ওকে একদম ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবে। ঠাকুর হোক, মৌলানা হোক, পণ্ডিত হোক, তাকে দেখিয়ে যেদিন টাইম বলবে সেদিন আমি চলে যাব। মদন মিত্র একটা মাতাল লোক, একটা অসভ্য লোক, যে না নিজের দলের নিয়ে ভাবে না অন্য লোকের নিয়ে ভাবে। শুধু ওয়ান পয়েন্ট ফাদার মাদার, ও কিভাবে তোলাবাজি করবে, কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। এখানে যাদবপুর হবে না। এখানে যা খেলা হয় তাই হবে। উনার খুব ঝাল লাগলো, উনি আমাকে লুডো খেলাচ্ছেন, আমাকে সাপ সিঁড়ি খেলাচ্ছেন। দাদা, লুডো খেলা, সাপ সিঁড়ি খেলা তো এখন সময় নেই। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। উনার পার্টি কাউন্সিলর বলছে কি তোলাবাজি হচ্ছে, উনার পার্টি কাউন্সিলর বলছে আমার মৃত্যু সংশয় আছে, আর উনি মাঝখানে আমার সঙ্গে লড়ছেন। তা আমার সঙ্গে লড়ার জন্য আমি তো সবসময় প্রস্তুত আছি। নির্মলা রায়ের কথা বলছেন অর্জুন সিং, কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সেই কাউন্সিলরই এখন প্রাণ ভয়ে, তিনি আশঙ্কা করছেন যে তাকেও হত্যা করা হতে পারে। ঘটনার 1.5 দিন পর গ্রেফতার একজন, এখনও অধরা মূল অভিযুক্ত ইন্দাল যাদব সহ 2। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবারের ভর সন্ধে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের রাস্তা তখন বেশ ভিড়। তখনই মোটরবাইকে করে আসে 3 দুষ্কৃতী, চায়ের দোকানে ঢুকে গুলি চালায়। গুলিতে জখম 2। তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিং এর পেটে গুলি লাগে। আহত আরো একজন, নাম সন্তু দাস। কটা গুলি চালিয়েছে? 2+। কজন আহত হয়েছে? 2 লোক আহত হয়েছে। গুলিবিদ্ধ বিকাশ সিং কাউন্সিলর নির্মলা রায় ঘনিষ্ঠ বলে পরিচিত। কামারহাটির 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা দেবী। হামলা চালালো কারা? এই পরিস্থিতিতে আজকে নির্মলা রায় আমাকে কতবার বলেছে, গুড্ডু আমাকে মারিয়ে দেবে, গুড্ডু আমাকে খুন করে। আজকে ভয়ে মুখ খুলতে পারছে না কাউন্সিলর, ওখানকার ভয়ে মুখ খুলতে পারছে না। পার্টি ছেলে আছে আর কিছু খর্দা ছেলে আছে, এই জন্য আর আমি মুখ খুলতে চাইছি না। সাহস নিশ্চয়ই পাচ্ছে। আর এত বড় সাহস যারা দিচ্ছে, এটা আমি সিএম ছাড়া কাউকে বলতে পারবো না। কতটা সিরিয়াস কথা ভাবুন তো। কারা সাহস দিচ্ছে যে মুখ্যমন্ত্রী ছাড়া এই কাউন্সিলর আর কাউকে বলতেই পারবেন না যার তার আশঙ্কার জায়গাটা ঠিক কোথায়? দলের অন্য কাউকে জানালে তিনি কি উল্টে আরো বেশি করে টার্গেট হয়ে যাবেন?
এটাও আমি বলতে পারবো না, এটা আমি একমাত্র সিএমকে জানাতে পারবো। না, আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি। একজন শাসক দলের কাউন্সিলরের মনের ভেতর এই রকম আশঙ্কা, এই রকম আতঙ্ক, আমি আপনি তাহলে কোন ছাড়, কোথায় বাস করছি ভাবুন। খোদ কাউন্সিলর বলছেন মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে বলবেন না, নিজেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই তো নতুন বছরের গোড়াতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো মালদার ইংরেজ বাজারের কাউন্সিলরকে। তিনি মুখ্যমন্ত্রীর একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তাকে নামে চিনতেন মুখ্যমন্ত্রী। তার আগে আবার দুষ্কৃতীদের নিশানায় কসবার শাসক কাউন্সিলর, আর এবার শুট আউটের পর প্রাণ ভয়ে আরেক শাসক কাউন্সিলর নির্মলা রায়। তো ভয় পাবেই তো, যেভাবে মালদাতে বাবলা সরকারের হয়েছে, বহরমপুরে সত্যেন চৌধুরীর হয়েছে, কেউই তো সেফ নয়, বন্দুক থেকে গুলি বেরোয়নি, তাই এখানকার বড় চেয়ারম্যান স্বরূপ বেঁচে গেছে। তৃণমূলের কাউন্সিলর তারা দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে চলছেন, তৃণমূলের নেতারা দুষ্কৃতীদের পয়সায় বড় হচ্ছেন, ফলে দুষ্কৃতী এবং কাউন্সিলর এবং তৃণমূল সমর্থক, ফলে তৃণমূলের দখলদারির অংশ হিসেবেই এখন কার্যত শুট আউট, এটা পারলে প্রায় নিত্যদিনের ঘটনাতে পরিণত হলো। বাপ বাপকেও ছাড়ে না, ওই কাউন্সিলর কিভাবে জিতে এসছে আগে খোঁজ নিন, কিভাবে জিতেছে খোঁজ নিন না। বুথ দখল করেছে, সিসিটিভিতে আপনার কাগজ লাগিয়ে দিয়ে সেইভাবে জিতেছে, হয়তো খোঁজ নিন না। আমার ভয় আছে। আমি কাউন্সিলর হতেই পারি, কাউন্সিলর কি মার্ডার হয় না? কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মার্ডার হয়নি। আমি তাকে বলেছি যে আপনি যদি রুলিং পার্টির লোক হয়ে বারবার এর আগেও 3-4 বার হয়েছে, আপনি যদি বলেন যে আমি ভয় পাচ্ছি, আমি মারা যেতে পারি, তাহলে আপনি একটা ভুল বার্তা মানুষকে দিচ্ছেন এবং আপনার দলের প্রতি আপনি অনাস্থা জ্ঞাপন করছেন। কাউন্সিলর তো ঠিকই বলছেন, কাউন্সিলর কেন, আরে ভুলে গেলেন কয়েক বছর আগে শাসক দলের বিধায়ক খুন হয়েছিলেন নদিয়া জেলায়। দক্ষিণ 24 পরগনাতে একটা প্রাণঘাতী হামলা হয়েছিল, ভাগ্যিস পেট্রোল পাম্পে ঢোকার আগে গাড়ি থেকে নেমে গিয়েছিলেন বিধায়ক, নইলে তিনিও সেদিন আর কোনো বাঁচার পথ ছিল না। শাসককে কোণঠাসা করতে নারায়ণগড় নিয়ে পথে নেমেছে বিজেপির জেলা শাসকের দফতর অভিযানে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল আজকে। তৃণমূলের পার্টি অফিসে প্রাক্তন বিজেপি কর্মীকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ ঘিরে গতকাল থেকেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আজ অগ্নিমিত্রা পালের নেতৃত্বে জেলা প্রশাসনের ওপর চাপ বাড়ায় বিজেপি। বিক্ষোভকারীদের ধরপাকড় করলে ধর্নায় বসে পড়েন অগ্নিমিত্রা। পুলিশ জোর করে সরাতে গেলে বচসায় জড়িয়ে পড়েন তিনি পুলিশের সঙ্গে। কিন্তু ইতিমধ্যে তুলে সেখান থেকে সরানো হচ্ছে। দেখো বিশাল পুলিশ বাহিনী। আমি একবার কথা বলার চেষ্টা করি। না না কি ব্যাপার, কি কোথায় আমাকে অ্যারেস্ট করছে? না না না, আমার গাড়িতে আমি উঠবো না তো, আপনি কি আমাকে ডিকটেট করবেন? আপনি ম্যাডাম, আমিও তো আপনাকে বারবার রিকোয়েস্ট করছি। না 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 না, আপনারা কি আমার কথাটা শুনুন। আমরা এমসে নিয়ে গেছি কারণ পুলিশ তারা চেষ্টা করেছে ধামা চাপা দেওয়ার কেসটাকে। আজকে 2-3 ঘন্টা আগে তারা এটা বলছে যে কোনো ধর্ষণই নাকি হয়নি। আজকে আমার বোনকে ধর্ষণ করে তার যৌনাঙ্গে পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে, পুলিশ সব জানে। তারপরেও সেই মেদিনীপুর কলেজের ডাক্তারদেরকে দিয়ে এটাকে ট্যাম্পার করিয়ে, রিপোর্টটাকে ট্যাম্পার করিয়ে তারা বলছে যে তার কোনো ধর্ষণই হয়নি। তাই সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আমরা কল্যাণী মেডিকেল কলেজে পেশেন্টকে ট্রান্সফার। অগ্নিমিত্রার কথা শুনেই বুঝলেন পুলিশে তিনি আস্থা রাখতে পারছেন না, উল্টে পুলিশের বিরুদ্ধে রিপোর্ট বিকৃত করার গুরুতর অভিযোগ উঠেছে এই ক্ষেত্রে। তিনিই তুলেছেন অভিযুক্ত শাসক দলের নেতা বলেই কি পুলিশ চেপে যেতে চাইছে, এই প্রশ্নটা উঠছে। নির্যাতিতার স্বামীকেও নাকি মেডিকেল রিপোর্ট দেখানোই হয়নি। রাজ্য প্রশাসনে তার যে আস্থা নেই, শুনুন, শুনলেই বুঝবেন। মেডিকেল রিপোর্ট আমি এখনো পর্যন্ত কোনো হাতে পাইনি। পুলিশ কেন কিভাবে এটাকে সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে যে এটা রেপ করা হয়নি, আমি এখানের পরিষেবাতে আমি সন্তুষ্ট নয়। আমি বেটার ট্রিটমেন্টের জন্য আমি কল্যাণী এমসে নিয়ে যেতে চাই পেশেন্টকে, ওভার স্যাঙ্গুইন হওয়ার জন্য। আপনার মিসেস এখন কেমন আছেন? আগের তুলনায় একটু ভালো বলা চলে, কিন্তু পুরোপুরি ভালো বলা একেবারেই যাবে না। পেশেন্টকে ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি নয়, তাই আমি এখান থেকে লামা করিয়ে নিয়ে চলে যাব।
হ্যাঁ, আমি আমার নিজের অবশ্যই আমি মেডিকেল চেক আপটাই ওভার স্যাঙ্গুইন হওয়ার জন্য এখানে নিয়ে যাচ্ছি। এই হসপিটালের উপর আমি ভরসা রাখতে পারছি না, কারণ দেখুন সংবাদ মাধ্যমে পুলিশ যেভাবে রিপোর্টগুলো দিচ্ছে তাতে করে ওনারা পরিষ্কার বলছেন মেডিকেল রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি, কিন্তু আমি তো মেডিকেল রিপোর্টটাই হাতে পেলাম না, পেলো কেবলমাত্র পুলিশ। কি পেলো না পেলো সেটা আমি ওভার স্যাঙ্গুইন হওয়ার জন্য আর একটা হসপিটালে নিয়ে যাব, এর থেকে বেটার হসপিটালে আমি মনে করছি। যদি পরিস্থিতি আমার দিকে না আসে না আসুক, কিন্তু আমি এর আসল সত্য ঘটনা উদ্ঘাটন করে ছাড়ব। আসল ঘটনাটা কি হয়েছে মিসেস যতটুকু জানিয়েছে তার উপর বেস করেই আমি এগোচ্ছি। অর্থাৎ সত্যিটা কি তা নিয়ে নিশ্চিত হতেই কল্যাণী এইমসে দ্বিতীয়বার মেডিকেল রিপোর্ট করাতে চেয়েছেন তিনি। রাজ্যের কোনো সরকারি হাসপাতালে নয়। রাজনীতির কথা ছাড়ুন, এই যে একটা মানুষের মনে একটা আতঙ্ক, ভয়, অবিশ্বাস, এটাকে তো গুরুত্ব দিতে হবে। এটা কোনো রাজ্যের সরকারের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন। যে দলই করুন, তিনি তো এই রাজ্যের নাগরিক। শাসকের বিড়ম্বনা বাড়াতে বিজেপি সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছে এই বিষয়টা নিয়ে। এক্স হ্যান্ডেলে তৃণমূল সরকারকে নিশানা করেছেন অমিত মালব্য। লিখেছেন 2021 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল বারবার যৌন হিংসাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। এখন বিজেপির প্রাক্তন কর্মীরাও রেহাই পাচ্ছেন না, এমন নৃশংস অত্যাচারের শিকার হচ্ছেন। অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারী শাসনের বিরুদ্ধে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে। হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। কি বলছেন তিনি? বিরোধী দলনেতার খোঁচা এক্স হ্যান্ডেলে তিনিও লিখেছেন, এতদিন তৃণমূলের নেতাদের চুরি, ডাকাতি, কাটমানি এসব নিতে দেখেছেন। এখন তৃণমূলের নেতারা তাদের দলীয় কার্যালয়ে মহিলাদের ডেকে এনে ধর্ষণ করছে। 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত বিজেপি করার অপরাধে রাজ্যের বহু কার্যকর্তা অর্থাৎ কর্মী ঘরছাড়া হয়েছেন, খুন হয়েছেন, মাতৃশক্তি ধর্ষণের শিকার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অত্যাচার সিপিএমের সময়ের অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে, এটা শুভেন্দু অধিকারী লিখছেন। পুলিশ প্রশাসনও এখন পুরোপুরি দলদাস। শুধু বিজেপি নয়, বাকি বিরোধীরাও এই ঘটনায় নিন্দায় সরব। দেখুন, এই প্রশ্নগুলো উঠবে রাজনীতির অলিন্দে। রাজনীতির বাইরে সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন। শাসককে এর জবাব দিতেই হবে। শাসক দলের অফিস যদি একজন মহিলার জন্য সুরক্ষিত না হয়, তাহলে কিসের এত বড়াই? কোথায় মেয়েদের সুরক্ষা? তবে যাকে ঘিরে অভিযোগ তৃণমূলের ওই নেতা লক্ষ্মী সিট, তিনি কি বলছেন শুনুন একবার। বিজেপি করে আমি তৃণমূল, ওকে আমি ডাকবো কেন? আমি কোনো মতে ডাকিনি, আর ওর সাথে কোনো কথাই নেই। এটা পুরো চক্রান্ত করে আমাকে ফাঁসানো। শক্তিবাবুকে আঁকুড় করে ধরে রাখছে মেয়েটা, আঁটি করছিলেন। তখনই আমি গোল করব, কোনো গোল করতে গেছি, তখনই আমার কপালে করে রডটা হাতে ছিল, আমার কপালে মেরে ফেলে। ও তখনই বুঝতে পারছে যে আমার পার্টি অফিসে লোকজন চলে আসবে। কাপড়গুলোকে খুলে ফেলে দিল আমাদের শক্তিবাবুর মুখের উপরে। 1% যে কোনো দোষী থাকি, যদি আমি দোষ করে থাকি, প্রশাসন, কোর্ট, আদালত যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেবো, হাসি মুখে ফাঁসিয়ে নেবো।